শুভেচ্ছা সবাইকে। রাজনীতির শতরঞ্জ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুতুল, আর আমার সঙ্গে আছে আজকের অনুষ্ঠানের মূল সঞ্চালক নাদিয়া হক। অনেক অনেক ধন্যবাদ পুতুল। আজকে আমার কাজটা পুতুল করে দিয়েছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। সাজিয়া সুলতানা পুতুল, সবাই তাকে চেনেন এক নামে, কারণ সে খুব ভালো একজন সঙ্গীত শিল্পী এবং সে একজন লেখিকা। সে খুব ভালো লেখেন। সো আমরা অনেক অনেক গল্প করব, তার মধ্যে চলে আসবে তার সঙ্গীতের গল্প, এখন যা অবস্থা দেশে সব কিছু মিলিয়ে তার কাছ থেকে শুনবো তার অনুভূতি। কেমন আছো? এই প্রশ্নের উত্তরটা ইদানিং আর খুব সরলভাবে দিতে পারি না, একটু কিন্তু যদির প্রশ্ন চলে আসে। কারণ মনে হয় যে যদি খুব সরলভাবে ভালো আছি বলে ফেলি, তাহলে অনেক কিছুকে এড়িয়ে খুব স্বার্থপরের মতন একটা উত্তর দেওয়া হয়। তারপরে যদি জানতে চান, তাহলে আনুষ্ঠানিকতার খাতিরে বলবো ভালো আছি। আর যদি মনের কথা বলতে হয়, তাহলে গতকাল রাতে একদমই ঘুমোতে পারিনি। কারণ একেবারে দিনের শেষে ঘুমোতে যাবার আগে এমন একটা দৃশ্য চোখে এলো, যেটার পরে যে কোনো সংবেদনশীল, এত কঠিন শব্দও বলবো না, যে কোনো একটুখানি মানবতাবাদী মানুষের মনে হয় ঘুমোতে কষ্ট হবে। দেখলাম যে একটা শিশু, 5-6 বছরের শিশুকে গণপিটুনিতে মেরে ফেলা হলো। 5-6 বছরের শিশু? একটা ছেলে বাচ্চা, কারো না কারো সন্তান, অনাথ কিনা জানি না। তবে আমার অনেকগুলো প্রশ্ন মাথায় এলো যে এটুকু বয়সের একটা বাচ্চা, এটুকু বয়সের একজন শিশুর পক্ষে কোন ধরনের অপরাধ করা সম্ভব? সে কি ব্যাংক ডাকাতি করতে পারবে? সে কি ধর্ষণ করতে পারবে? সে কি কাউকে খুন করতে পারবে? সে কি অর্থ পাচার করতে পারবে? বড় জোর হয়তো বা রাস্তার খোলা দোকান থেকে কিছু একটা খাবার চুরি করতে খেতে পারবে। কিন্তু এই চুরি করার পরিস্থিতিটা যে তৈরি হবে, এই দায় কার? রাষ্ট্র কাঠামোটা তাহলে আমাদের এরকম কেন, যেখানে একজন শিশু নিরাপদে রাস্তায়ও থাকতে পারে না? মানে পথ শিশু আমরা যাদেরকে বলি, সে পথ শিশুদের জন্য পথও এখন নিরাপদ নয়। গত পরশুদিন জ্যামের ভিতরে বসে থেকে দেখছি, আমি যে রাস্তায় আমার গাড়ি দাঁড়ানো, তার পরের রাস্তার পরে একেবারে ফুটপাতের দিকে আমারই কন্যা সমবয়সী মনে হয়, দেখে যতটুকু মনে হলো, একটা ছেলে শিশু, এবং শিশুটির গায়ে এক টুকরো কাপড় নেই। সম্ভবত সঙ্গে তার বড় ভাই বা এরকম কেউ একজন। তো একটা প্লাস্টিক পেতে দেওয়া হলো ফুটপাতে, সে অবলীলায় শিশুটি ঘুমিয়ে পড়লো, মাথার নিচে একটা চটকে একটু গোল করে বালিশের মতন করে, এবং শিশুটি ঘুমালো রাস্তার পাশের দিকটায়, রেলিংয়ের দিকটায় নয়। তাহলে এবং এই শিশুরা এভাবেই বড় হচ্ছে, তারা জেনে মেনে হয়তো বা বুঝতে পারছে এটাই জীবন। যে কোনো মুহূর্তে সে খেলার ছলেও যদি পথে নেমে আসে, তাহলে মারা যাবে। এবং এটাই আমাদের রাষ্ট্র। এবং এই যে বলছিলে যে 5-6 বছরের একটা শিশুকে মেরে ফেলা হয়েছে, এটা কিন্তু মব জাস্টিস। এখন এখন চারিদিকে দেখতে পারবে যে মব জাস্টিস এত বেড়ে গেছে। মানে আমরা কিভাবে হাঁটবো, কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কেমন করে চুল রাখবো, ওটাতেও কিন্তু আমাকে বাইরের একজন মানুষ এসে বলে দিচ্ছে যে তুমি এরকম করে তো চলতে পারো না। আমি এটা কথার কথা বললাম, এরকম ইনসিডেন্ট কিন্তু অনেকের সাথে ঘটছে, হয়তো দেখেছো, অনেক অনেক জায়গায় পড়েছো। এই যে সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছু শেয়ার হয়। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। ওই দিন একটা মেয়ে লিখেছে যে প্রথম রোজায় সে যেহেতু তার পিরিয়ডের কারণে সে রোজা রাখতে পারেনি এবং তার অ্যাজমার প্রবলেম আছে। তো সেই মেয়ে বাসে উঠেছে এবং বাসে তো অনেক সাফোকেশন। সে বসে আরেকটা মহিলার পাশে বসেছে, বসে তার ইনহেলারটা বের করেছে। ইনহেলার বের করে নিবে, ওই মহিলা বলল তুমি ড্রাগ করছো কেন রোজার মাসে? এই মেয়ে তো ড্রাগ করে, ওর ব্যাগ চেক করেন, ও ড্রাগ করছে। মেয়েটা কিন্তু খুব সোভার, বলে আন্টি এটা ড্রাগ না, এটা ইনহেলার, আমার শ্বাসকষ্ট হচ্ছে। মেয়েটার ওই সময় কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। সো এই যে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম পরিস্থিতি আগেও তৈরি হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু আমি মনে করছি এখন যে কেউ অ্যাটাক করতে পারছে। তোমার কি মনে হচ্ছে না এরকম? যে ঘটনাটি শুনলাম, এটা তো বরং মানে একটা মনে হয় পরিচিত ঘটনাই শুনলাম।
আমি এরকম ঘটনাও শুনেছি যে শিশুকে বাইরে রোজার মধ্যে মানে মনে হয় শপিং মল বা কোনো একটা জনবহুল জায়গাতে মা খাবার খাওয়াচ্ছিলেন, সেখানেও প্রতিবাদ এসেছে যে বাসায় গিয়ে খাওয়া। রিকশায় একটা ছোট মাফিন, হ্যাঁ, বাচ্চাটার হাতে মাফিন, বাচ্চাটা তোমার বাচ্চার বয়সী হবে 2-2.5 বছর এরকম হবে, বাচ্চাটার হাতে মাফিন। সো বলল, তাও আরেক মহিলা, হ্যাঁ, আরেক নারী, মানে আমি আসলে এগুলো বলার সময় আমার নিজেরও খুব কষ্ট লাগে। এক নারী হয়ে আরেক নারীকে কিভাবে আমরা হেনস্থা করছি, কেন? আপনি জানেন যে পুরুষতন্ত্রের অসুস্থ দিকগুলো বেঁচে থাকার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য নারীরা সবচেয়ে বেশি দায়ী। সেখানে আমরা নিজেরাই পুরুষতন্ত্রের বলি হতে ভালোবাসি। আমরা অবচেতনে সেই জায়গাটা দিয়ে দিই যে আমাকে তুমি নিয়ন্ত্রণ করতে। হ্যাঁ হ্যাঁ, মানে উই লাভ টু বি ডমিনেটেড, এরকম একটা ব্যাপার। একটা ভিডিও যেটা দেখলাম গত কয়েকদিন আগে, যে একজন তরুণীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে গেলেন একজন নারী, বয়স্ক মহিলা। আমার জন্য রেপ হচ্ছে না? না না, শুনেন আপনি, আমার জন্য রেপ হচ্ছে। পুরুষ লোক তোমাদের কারণে ইনফ্লুয়েন্স হচ্ছে খারাপ কাজে। আচ্ছা, আর ছোট বাচ্চা তাহলে কেন? ছোট বাচ্চা কেন রেপ হচ্ছে? ছোটরা বাচ্চা কেন রেপ হচ্ছে তাহলে? সমাজে পাইতে, হ্যাঁ, মানে লাগাইতে পারতেছে না কেন? ছোট বাচ্চা লাগাচ্ছে আমার জন্য, তাই না? অশিক্ষিত আপনাদের জন্য এরকম হচ্ছে। আপনি রেপের কারণ, আপনি রেপের কারণ। পুরুষ লোক তোমাদের কারণে রেপ করতেছে। তাহলে আপনি আপনার মুখ থেকে বের হন নাই কেন? তোমার বাবা মা কিভাবে এইভাবে তোমাকে বাইরে করে রাস্তা? আপনি এভাবে তাহলে কিভাবে বের হইলেন? আপনার জন্য তো রেপ করতেছে তাহলে। সমান প্রস্টিটিউট। তিনি বলছেন যে তোমাদের কারণে সমাজে ধর্ষণ বেড়ে, হ্যাঁ, মোহাম্মদপুরের কোথাও পুরুষরা অনুপ্রাণিত হচ্ছে এবং তোমাদের কারণে পুরুষরা অন্যদেরকে ধর্ষণ করছে। তাহলে সে কি জাস্টিফাই করছে না ধর্ষককে? নিশ্চয়ই করছে। এবং আমি তো ভীষণ শঙ্কিত যে তার বাড়ির পুরুষ সদস্যগুলো তো তাহলে এরকমই, তারা যে কোনো মুহূর্তে যে কাউকে ধর্ষণ করলে সে মহিলাটির কাছে এটা খুব স্বাভাবিক বলে মনে হবে। এবং আমার একটা প্রশ্ন, যে মহিলাটা, আমার খুব ইচ্ছে তার সাথে একটু দেখা করার। এই যে মহিলাটা বলছে যে তোমাদের কারণে রেপ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বুঝলাম যে তাদের কারণে, মানে যারা এইভাবে চলাফেরা করছে তাদের কারণে রেপ হচ্ছে, একটা বাচ্চা মেয়েও রেপ হচ্ছে, কিন্তু তাহলে একটা ছেলে বাচ্চা কেন বলাৎকার হচ্ছে? হ্যাঁ, মানে আমাকে ভাবায়, আমি না বুঝতে পারি না যে ওর আসলে কি দেখিয়ে ও বলাৎকার করার জন্য ওই সামনের লোকটাকে মানে আকৃষ্ট করছে, কি দেখিয়ে আকৃষ্ট করছে, তোমার কি মনে হয়? জানি না, মানে এই ধরনের অসুস্থতার পেছনে কি ধরনের মনস্তত্ত্ব কাজ করলে কেউ প্রলুব্ধ হতে পারে যে একটা শিশু যার বলার মতন বোধটি তৈরি হয়নি, তাকে যা খুশি তা করা যেতে পারে, তার সম্ভ্রম হানি করা যেতে পারে, সে শিশু ছেলে হোক কিংবা মেয়ে হোক। কি মনস্তত্ত্ব কাজ করে সেটা জানি না। তবে একটা প্রশ্ন আমার ইদানিং খুব মাথায় ঘোরে, সেটা হচ্ছে এই যে এত বেশি প্রতিনিয়ত এখন একটা করে ফেসবুক স্ক্রলিং এর সময় একটা করে রিফ্রেশে একটা করে ধর্ষণের ঘটনা, হ্যাঁ হ্যাঁ, সেটার কি কারণে? এটা কি একটা বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছে বলে, যে কোনো ঘটনার যেহেতু কোনো সুষ্ঠু বিচার হচ্ছে কোনো কিছু হচ্ছে না, সেটার কারণে? নাকি সবসময়ই সমাজে এই ধরনের কিছু অসুস্থ মানুষের বিচরণ ছিল, আমরাই হয়তো বুঝতে পারিনি? এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে সব সময়ই ছিল, কিন্তু এখন একেবারে বিচার হচ্ছে না। পুলিশ এখনো পর্যন্ত কিন্তু ঠিকভাবে মাঠে নামেনি, হ্যাঁ, যতটুকু নামার কথা আগের মতো। সো আমি যদি কোনো কারো ক্ষতি করতে যাই, আমি কিন্তু ভয় পাবো না। তাহলে আমি মনে করব কি, আমার তো বিচার এখন হবে না, আমাকে কেউ কিছু বলতে পারবে না। উল্টা আমি যে গিয়ে কারো ক্ষতি করছি, তার সাথে আমার সাথে আরও 10 জন লোক আমার সাথেই থাকবে, ভিকটিমের সাথে কিন্তু থাকছে না, ভিকটিমের সাথে কিন্তু থাকবে না। সো এই যে মন মানসিকতা তৈরিটা হচ্ছে, হ্যাঁ, এটা আসলে আমার মনে হচ্ছে বিচারহীনতার কারণে তৈরি হচ্ছে। তোমারও নিশ্চয়ই সেম মনে হচ্ছে? নিশ্চয়ই, মানে আমরা দৃষ্টান্তমূলক একটা দুটো ঘটনার পরেই তো অপরাধী সচেতন হয়ে যাওয়ার কথা যে আর কিছু করা যাবে না, যেহেতু। এবং সবচেয়ে মানে হাস্যকর এবং একই সঙ্গে দুঃখজনক ব্যাপার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার পক্ষে বিপক্ষে মত তৈরি হচ্ছে। একটা ধর্ষণ কিংবা একটা বলাৎকারের পক্ষে মত তৈরি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের দেশে আবার সেটার পক্ষে লড়ার জন্য আইনজীবী দাঁড়াতে পারে। খুব মানে কি বলবো, উইয়ার্ড বিষয় যে আমাদের, যখন আমি কমেন্ট বক্সে দেখছি, যেমন হচ্ছে রিসেন্ট যেটা সবাইকে অসম্ভব নাড়া দিয়ে গেছে, যে হচ্ছে আসিয়া,
অনেক কমেন্ট বক্সে কিন্তু ওকে নিয়েও খারাপ কথা লেখা আছে, যে মেয়েটা নিশ্চয়ই ওর দুলাভাইকে বা এরকম কথা লেখা আছে যে প্রভোক করেছে। এবং যে বলেছে, আমি তার প্রোফাইলে ঢুকলাম, প্রোফাইলে ঢুকে দেখলাম সে যত আল্লাহর বাণী আছে, কোরআনের যত বাণী আছে, সব বাণী হচ্ছে পোস্ট করা। তাহলে আমার কথা হচ্ছে, তুমি বাণীগুলো পোস্ট করছো মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য যে ঠিক আছে আল্লাহর পথে আসো, ভালো কথা। তাহলে তুমি কমেন্ট করলা কিভাবে? এরকম কমেন্ট আসলো কোত্থেকে? তাহলে মানুষের যে অন্য মানুষ নিয়ে মূল্যবোধ, এই বোধটা কি কমে যাচ্ছে? আমাদের ভিতরে সবকিছু কমে গেছে। আমাদের ভিতরে দেশপ্রেম নেই, সত্যিকার অর্থে দেশপ্রেম কারোর ভিতরে নেই। আমাদের ভিতরে মানবতা নেই, আমাদের ভিতরে সংবেদনশীলতা নেই, আমাদের কিচ্ছু নেই এখন। আমাদের ভিতরে নষ্টামি আছে, আমাদের ভিতরে ধ্বংসের প্রবণতা আছে, আমাদের ভিতরে হিংসাত্মক মনোভাব আছে। আমি তো আর এই জাতির ভিতরে কোনো রিফর্ম করার কিছু পাচ্ছ? মানে এই জাতি যে একটা রিফর্ম করবে নিজেকে, এরকম কিছু কি পাচ্ছ? কিসের ভিত্তিতে স্বপ্ন দেখবো? কিসের ভিত্তিতে? কে স্বপ্ন দেখাবে যে বাংলাদেশটা একটা উন্নতির পথে, উন্নতি মানে অবকাঠামোগত উন্নতির কথা বলছিলাম, মানসিক উন্নতি যেতে পারে, একটা আইনের শাসন তৈরি হতে পারে? কোথায় সেটা? আমি তো আমার 2.5 বছর বয়সী কন্যার ভবিষ্যৎ নিয়ে এখন ভীষণভাবে শঙ্কিত থাকি। আমি তোমাকে দুদিন আগের একটা ঘটনা বলি। আমার কন্যাটিকে সঙ্গে নিয়ে আমি পাশের একটা শপিং মলে বেরোবো বলে ভাবছি। তো সে 2.5 বছরের বাচ্চা মেয়ে, সে তো বাড়িতে ফ্রক পরে থাকে, কিন্তু আমার তাকে নিয়ে বাইরে যাবার সময় মনে হচ্ছে আমি ফ্রকের নিচে তাকে একটা পায়জামা পরাবো, কারণ সে একজন কন্যা শিশু। এবং কার মনে কি আছে, কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে, কে কি ভাবছে, সেটা আমি জানি না, সেটা আমি নিয়ন্ত্রণ করতেও পারবো না। এই যে এই ভয়টা, হ্যাঁ, আমি যখন চট্টগ্রাম থেকে যখন আমি ঢাকাতে এসেছি, আমি একা একজন মেয়ে, আমার শুটিং থাকছে, এ থাকছে, সে থাকছে, অনেক সময় রাত 12টায়ও শুটিংয়ের গাড়ি বা দেখা যাচ্ছে অন্য ট্রান্সপোর্ট ঠিক করে দিচ্ছে, আমি একা আসছি। আমার কিন্তু এত বছরেও একটা এই যে একটা শঙ্কা, হ্যাঁ, ভয় পাচ্ছি যে আমার সাথে কিছু হয়ে যেতে পারে, এটা কিন্তু আসে নাই। আমি একদম অনেক আগের কথা বলছি, তখন থেকে এখন আমার মনের ভেতরে এমন শঙ্কা যে আমার তো একজন পুরুষ মানুষ নিয়ে বের হতে হবে। হোয়ারএস পুরুষ মানুষটারও কিন্তু ওই যে মানে কোনো কি বলবো নিরাপত্তা আছে, তাও কিন্তু আমি বলতে পারবো না যে এই পুরুষ মানুষটারও নিরাপত্তা আছে। কারণ একবার যদি কেউ অ্যাটাক করে, তখন কি কেউ দেখবে তোমার সাথে কে আছে না আছে? এবং ওখানেই তো শেষ, তাই না? এখন আমরা একটু আমাদের রিসেন্ট হয়ে যাওয়া বই মেলাতে আসি। যেহেতু তোমার একটা বই ওখানে প্রকাশ পেয়েছে, প্রত্যেক বছরই তোমার বই প্রকাশ পায়। সো একটু জানতে চাই বইটা সম্পর্কে, বইটার নাম এবং বইয়ের থিমটা সম্পর্কে আমি একটু জানতে চাই। এটা আমার বই প্রকাশের 10ম বছর গেল, বাহ, দশক হয়েছে। সেটা আমার কাছে খুব ভালো লাগার এবং অনেকখানি দায়িত্বেরও। কারণ যখন শুরু করেছিলাম তখন মনে হয়েছে যে না, নিজের তাগিদ থেকে, নিজের তাড়না থেকে কথাগুলো বলতে চাই বলে একটা কিছু প্রকাশ করা। কিন্তু যখন ক্রমান্বয়ে দেখলাম যে একটা পাঠক গোষ্ঠী তৈরি হচ্ছে অল্প অল্প করে, প্রতি বছর নতুন মুখেদের আমি পাচ্ছি, এবং যারা একটা সময় দেখা গেল যে তারা স্থায়ী পাঠকে পরিণত হয়ে গেছেন, এখন তারা প্রতি বছর অপেক্ষায় থাকবেন যে কি আসছে, সেটা অনেক বড় দায়বদ্ধতার জায়গা। এবং নিজের প্রতিনিয়ত নিজেকে উত্তরণের যে চেষ্টাটা, সেটা অনেক বড় কি বলবো মধুর যন্ত্রণা। কারণ যারা লেখেন তারা না লিখে থাকতে পারেন না, এবং লিখতে গেলে তখন মনে হয় যে আমার কি উৎকর্ষ যোগ হলো, মানে গত লেখাটার চাইতে এ বছরের লেখায় আমি নিজেকে কোথায় কতখানি উতরে যেতে পেরেছি। যাই হোক, এত তাত্ত্বিকতার না বলি, আমার বইয়ের নাম, এবার উপন্যাস এসছে শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। এটা শিল্পীদের জীবনের এমন একটা দিকে আলোকপাত করে লেখা যেই জায়গাটা নিয়ে হয়তো আমরা কেউ কথা বলতে চাই না। আমরা চাই আমাদের ঝলমলে দিকটাই শুধুমাত্র পর্দায় আসুক। আমরা যখন মঞ্চে ঝলমলে উপস্থিতি দিয়ে মাতিয়ে রাখছি চারদিক, তখন সেই আলোর ঝলকানিটুকুই শুধু দেখুক। কিন্তু আলো শেষের যে নীরবতা কিংবা আধারটুকু, যেই কুৎসিত একাকিত্ব বা হতাশা বা নানান রকমের টানাপোড়েনের মধ্য দিয়ে একজন শিল্পীর বেঁচে থাকা, সেই জায়গাটা এসছে। এবং এটা আমার কি বলবো, সবগুলো কাজের মধ্যে খুব প্রাণের কাছাকাছি একটা কাজ। কারণ এখানে
আমাকে ভীষণভাবে পাওয়া যায় এখানে। আমার দেখা আরো যে কটা সঙ্গীত জীবনকে আমি একেবারে শৈশব থেকে, আমি মিডিয়ায় বড় পরিসরে কাজ শুরু করেছি তো কত 19-20 বছর হলো, কিন্তু তার আগে থেকে একেবারে আমার বোধ তৈরি হবার পর থেকে যখন থেকে আমি হাঁটছি এই পথে, তখন থেকে নানান কিছুর অভিজ্ঞতার পুরো প্রতিফলনটা আমার এই লেখাটায় আছে। বাহ, চমৎকার। তাহলে তো অবশ্যই পড়তে হবে। এবং তুমি বলছিলে তোমাকেও পাওয়া যায়, হ্যাঁ, এখানে। তার মানে বইমেলায় তোমার একেবারে প্রতিদিন যাওয়া হয়েছে। এই বছরটা ব্যতিক্রম, এই বছরের বইমেলায় প্রতিদিন যাওয়া হয়নি। গত 9 বছর ধরে প্রতিদিন যাওয়া হয়েছে, কিন্তু এই বছরে বইমেলার শুরুর দিকেই এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, স্টল ভাঙচুর এবং সেখানে একটা নিরাপত্তাহীনতার একটা শঙ্কা তৈরি হওয়া। এই বছর দেখলাম যে বইমেলায় আগে ঢুকতে বেরোতে যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যেতে হতো সেটাও অনেকটাই ঢিলেঢালা। ভয় লাগতো, আতঙ্কিত বোধ করতাম এবং মনে হতো যে এই জায়গাটাকে কেমন যেন অচেনা লাগছে। কারণ প্রথমত যে ঢুকতে বেরোতে নিরাপত্তাহীনতার জায়গাটা তো আছেই, পাশ ঘেঁষে কেউ গেলেই মনে হতো কে না হঠাৎ করে কেউ। এবং যেহেতু আমি একজন নারী, জন্মসূত্রে নারীদেরকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতেই হয়, সে যেই স্তরেরই হোক না কেন, যে আমি নিরাপদ। তো সেই জায়গা থেকে আমি একটা মজার অভিজ্ঞতা বলি, মজার বলছি, দুঃখেরও একইভাবে। সেটা হচ্ছে শুধুমাত্র বইমেলা যাবার জন্য আমার কাছে মনে হলো যে আমাকে আরো সচেতন, আরো সতর্ক অবস্থানে যেতে হবে বইমেলাতে। যে কদিন গিয়েছি, 5-6 দিন, আমি আমার ব্লাউজগুলো আরো ছোট গলা, আরো লম্বা হাতা, একেবারে ঢেকে। তো এই যে একটা ভয় কাজ করে, এটা আমার মনে হয় প্রত্যেকটা নারীর খুব পরিচিত গল্প, এবং সে নারীর বয়স বিবেচনা করা যাবে, কোন শ্রেণী, কোন সামাজিক স্তরে অবস্থান করছেন সেটাও কোনো বিবেচ্য বিষয় নয়। নারী তো, নারী সত্তাটাই পৃথিবীতে এমন একটা একদম যাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। একদম সত্যি কথা। আসলে উঠতে বসতে এই যে আমাদের পরিচিত জনদের মধ্যেই যারা হয়তো দেখা যায় বসে আড্ডা মারি, কখনো 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 ফোনে কথা বলি, দেখা যায় টিপ নিয়ে, হ্যাঁ, হয়তো একটা টিপ পড়েছে, ওটা নিয়ে তাকে রাস্তায় শুনতে হচ্ছে, হয়তো তার চুল কেটেছে, ওটা নিয়ে রাস্তায় শুনতে হচ্ছে, খোলা রেখেছে সেটা নিয়েও কথা হচ্ছে। একদম। তারপরে ওড়নাটা কোথায় পড়েছে, ওড়নাটা কি এতটুকু নিচে পড়েছে নাকি এতটুকু উপরে পড়েছে নাকি সাইডে পড়েছে, এবং কামিজটা কেমন পড়েছে। ওই দিন আমি আরেকজনের কাছ থেকে শুনলাম, সে প্রপার সালোয়ার কামিজ পরা, 3 পিস পরা, মাথায় কাপড়ও দেয়া, তাকে বলেছে গোল নিচে যে গোল টাইপের থাকে ওরকম সালোয়ার কামিজ কেন পরে নাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, মানে গোল থাকে মানে বুঝি নাই। বলে কি, আমার যে 2 পাশে কাটা, আমার 2 পাশে কাটা দেখে আমার ঢোলা সালোয়ারটা দেখা যাচ্ছে, এটা দেখা গেলেও নাকি গুণা, এটা দেখা গেলেও নাকি আমি হচ্ছে ছেলেদেরকে অ্যাট্রাক্ট করছি। কিভাবে, মানে একটা নারীকে এখন কত কিছু, এই যে তোমার ব্লাউজের কথা নিয়ে অ্যাকচুয়ালি কথাটা মনে পড়লো, যে কেন একজন নারীকে এত কিছু দেখে তারপরে বের হতে হচ্ছে কেন। সে কিন্তু এখন সমানভাবে, দেখো তুমিও এখন বাইরেও কাজ করছো, ঘরেও কাজ করছো, তাই না? এখন প্রত্যেকটা নারী কিন্তু হাউসওয়াইফ, আবার প্রত্যেকটা নারী কিন্তু জবও করছে, নিজের কাজটাও করছে। সো তুমি চাইবে না যে হঠাৎ করে আমি বের হচ্ছি, আচ্ছা ঠিক আছে, যেভাবে হোক একটু মোটামুটি একটু ঠিকঠাক হয়ে বের হয়ে যায়। সো ওটার জন্য তোমাকে কত কিছু ভাবতে হয় এখন এই পরিপ্রেক্ষিতে। আমি একটু শুনতে চাই, যেমন তোমার মেয়ের কথা বললাম, তোমার নিজের কথাও একটু শুনি। যখন বাসা থেকে বের হচ্ছ নর্মাল একটা কাজে, হয়তো একটু শপিং করতে যাচ্ছ, একটু সুপার শপে যাচ্ছ, কিভাবে বের হচ্ছ? প্রথমত যতটা বের না হয় হচ্ছে, বাসায় থাকছি, বাড়িতে থাকছি, শপিং যদি করতে হয় অনলাইনে করছি। আগের যে মানে যে কোনো মুহূর্তে বেরিয়ে চট করে বের হয়ে বেরিয়ে, দেখুন ছিনতাই কিংবা এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, হঠাৎ করে ব্যাগ টান দেয়া, এটা সব সময় ছিল। সেটা একটা হঠাৎ ঘটা ঘটনা, কিন্তু একটা কিছুদিনের একটা অভ্যাস যখন তৈরি হয়ে যায় সামাজিকভাবে, তখন কিন্তু সেটা ভীষণভাবে প্রভাব ফেলে।
গতকালকে একটা ব্যবসায়ীদের একটা সাক্ষাৎকার দেখছিলাম, হঠাৎ করে সামনে এলো যে বছর ঈদের কেনাকাটা খুব কম, ব্যবসায় ভীষণভাবে ক্ষতি, ওনারা নিজেরাও জানেন না কি কারণে। আমার কাছে তো মনে হয় যে হয়তো বা শপিং মলে গিয়ে শপিং করার প্রবণতা কমেছে মানুষের, সেটাও একটা কারণ হতে পারে। যেমন যে একইভাবে বই মেলাতে এবার ভীষণ রকমের একটা ধস নেমেছে, ভরাডুবি বলা যায়। কারণ আমি লেখক হয়ে নিজেই যদি যেতে দ্বিধান্বিত থাকি, তাহলে একজন পাঠক কেন ঝুঁকি নিয়ে বই মেলাতে যাবেন? তো সেই মানে অনিরাপত্তাজনিত একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে গেছে। একদম একদম ভেতরে ভেতরে একটা এই ভয়টাও একটা অভ্যাসে পরিণত হচ্ছে, কিন্তু আমরা যে একটু একটু করে ভয় পাচ্ছি। হ্যাঁ, এভাবেই মনে হয় সমাজ বদলায়। আসলেই খুব সুন্দর কথা বলেছো। এই যে বইমেলার কিছু তো ইনসিডেন্ট আছে আমরা দেখেছি, যেগুলো সবগুলোই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আছে, খুঁজলে পাওয়া যাবে। দুটো না অ্যাকচুয়ালি 3টা ঘটনা আমার মানে খুব কষ্ট লেগেছে। যে তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, যেটা আমার কাছে মনে হয়েছে, একজন বাচ্চা মেয়েকে তার মা বই মেলায় যাবে দেখে থাপ্পড় দিয়েছে রিকশার মধ্যে, এতগুলো মানুষের সামনে। বলছে, অন্যরা বলছে যে কেন আপনি মারছেন, একটা মেয়ে এগিয়ে গিয়েছে, তারপরেও দুটো এতটুকু একটা মেয়ে, 4 বছর মনে হয়, এবং সে সম্ভবত বইও একটা নিয়েছে, ওই বইটা ফেলে দিয়েছে। সো বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, সেও কি তাহলে ওইভাবে ট্রেন আপ হয়ে যাচ্ছে না? এই বই বিমুখ জাতির কাছে আপনি আর কি আশা করেন? এই যে হিংস্রতা দেখে সে বড় হবে, প্রথমত বই পড়ার প্রতি তার একটা অনাগ্রহ বা একটা ভীতি তৈরি হবে, দ্বিতীয়ত তার এরকম হিংস্র স্বভাবের মায়ের একটা সারা জীবনের একটা ট্রমা তার ভিতরে থেকে যাবে, এবং সে নিজেও যখন মা হবে তখন হয়তো বা সে সেটাকেই স্বাভাবিক বলে মনে করবে। ওই যে সাইকেলের মতো এটা জাস্ট চলে আসে। হ্যাঁ, এই যে এত ধরনের অসঙ্গতি, অন্যায় বা মানে যা কিছু হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড, এরা কি যদি সত্যিকার অর্থে মানসিকভাবে বিকাশিত মানুষ, মানে মানসিক বিকাশটা আমরা যেটাকে বলি, মানে সংস্কৃতির সঙ্গে থাকা, বইয়ের সঙ্গে থাকা, নিজেকে একজন পরিশীলিত মানুষ হিসেবে গড়ে তোলা, সেগুলোর সঙ্গে থাকলে কি এরকম অপরাধ করা সম্ভব? কখনো না। আমি বিশ্বাস করি না যে গত রাতে যে বাচ্চা ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সেখানে অন্তত একজনও বই পড়া মানুষ ছিল, আমার কাছে মনে হয় না। না, অবশ্যই ছিল না। এরা তো কিছু কিছু মানুষ আছে, এবং আমি এমনও দেখেছি কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে হুজুগে, মানে কেউ কাউকে মারছে, রাস্তা দিয়ে যাচ্ছে, সেও এসে দুটা মেরে দিল, সে কিন্তু জানে না ঘটনা কি, সে জানে না যাকে মারছে সে কি আসলে ভিকটিম নাকি সে আসলেই দোষ করেছে, কিছু করেছে, সে কিন্তু জানছে না। সো আমাদের যেমন কয়েক বছর আগে এক মহিলাকে ছেলে ধরা মনে করে যে মেরে ফেললো, মানে কি বলবো, এখনো ওই ছবিটা, ওই মহিলার ছবিটা এখনো পর্যন্ত আমার চোখে ভাসে। আমরা ভালো, মানে আমাদের শুধু একটাই দাবি, ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই, কিন্তু চোখের সামনে এত কিছু যে চলে আসছে, অস্থির লাগছে না? এই যে আপনি একজন তুমি একজন লেখক মানুষ, সঙ্গীত শিল্পী, যখন লিখতে যাও তখন তো তোমার একটা কোয়াইট মাইন্ড খুব দরকার, তাই না? এত কিছুর মধ্যে কি তোমার লেখালেখি আসে? কি করে সম্ভব? মানে আমার কাছে মনে হয় যে সৃষ্টিশীল মানুষের সৃষ্টির পক্ষে সহায়ক হয় কিছুটা বেদনা। একটু বেদনার্থ থাকলে, আমরা একটু দুঃখবোধ কাজ করলে আমরা সেটাকে শিল্পে পরিণত করতে পারি, করতে দেখেছি মহান শিল্পস্রষ্টাদের। কিন্তু এতখানি কষ্ট নিয়ে কি করে লেখা যায়? আমার ভাবনার জায়গাটা বন্ধ হয়ে যায় আমি যখন এরকম কিছু পরপর কিছু ভিডিও বা ঘটনা যখন দেখতে থাকি, তখন আমি নিজেকে একেবারে বিচ্ছিন্ন করার জন্য দেখি না আর কিছু। কারণ যেহেতু আমার পক্ষে বা আমাদের পক্ষে, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের পক্ষে কিচ্ছু বদলানোর সুযোগ নেই, সাধ্য নেই আমাদের, তাহলে আমরা ওই জায়গাটা, অনুভূতির জায়গাটা বন্ধ করে ফেলি, দরজাটা বন্ধ করে দিই, যেন সেখান দিয়ে আর কোনো দূষিত জিনিস ঢুকতে না পারে। আসলে আমাদের হাতে আর কিছু করার, আসলে মানে এই কাজটা কিন্তু আমিও করি। যেমন কিছু করতে পারছি না, কিছু বলতে পারছি না, কিছু লিখতে পারছি না, ওই সময় আসলে সব কিছুই শাটডাউন করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। হ্যাঁ, বলতে খারাপ লাগছে যে আসলেই কিছু করতে পারছি না, বলতে খুব খারাপ লাগছে। মানে এখন মনে করো আমার যে হেল্পিং হ্যান্ড, তার ছোট বাচ্চা, কত বছর বয়স, 10 কি 11, সে আমাকে বলল যে মেয়ের বিয়ে দিয়ে দিবে। আমি ভেবেছিলাম তার আরও বড় মেয়ে, এটা অনেক আগের কথা।
সো আমি বললাম কেন? কারণ হচ্ছে ওদের ওখানে মেয়ে একটু বড় হলে ধরে নিয়ে যায়, রেপ করে ফেলে, রেপ করে অনেকজনকে মেরেও ফেলে, আবার অনেকজনকে ফিরিয়েও দেয়। এই যে আতঙ্ক, আমরা যে এত কথা বলি যে বাল্যবিবাহ খারাপ, বাল্যবিবাহ দেয়া যাবে না, কিন্তু আমরা আসলে ওই সিকিউরিটি দিতে পারছি না। তো এবং এই যে গ্রামীণ সংস্কৃতিটা যে আরো কত ভয়াবহ, এটা তো আসিয়ার ঘটনা আমাদেরকে একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গ্রামাঞ্চলে শুধুমাত্র লোকলজ্জার ভয়ে, বদনামের ভয়ে, সমালোচনার ভয়ে কত মেয়েরা ধর্ষিত হচ্ছে বছর পর বছর। এবং তারা এক্স্যাক্টলি আসিয়ার বোন, বড় বোন, সে আমি পরে তো ঘটনা পুরোটা আসছে, এই ঘটনা পড়ে আমি একেবারে স্টাক, মানে কিভাবে সম্ভব। এবং মেয়ে যখন তার বাবা মাকে বলেছে, বাবা মা বলল যে নতুন বিয়ে হয়েছে, মনে ভয় লাগছে, এই জন্য সে উল্টাপাল্টা বলছে, যাওয়ার ভয়ে মুখ খোলে না। কি অদ্ভুত জীবন, কি অদ্ভুত। মানে এখানে কথা বলে কি হবে, কি হবে, কি হবে, আসলেই কি হবে। আমার মানে পুরো জাতির কাছে আসলে প্রশ্ন করে কি করব, তা সবারই একই অবস্থা। হ্যাঁ, মানে এই কারণে এই বছর নারী দিবসে আমাকে প্রশ্ন করা হলো যে নারী দিবস নিয়ে আমার অনুভূতি কি, বা এই দিনটাকে আমি কিভাবে দেখি। আমার কাছে আদিক্ষেতা মনে হয়, কারণ নারী দিবস কাদের জন্য? যেই নারীর এত বছর পরেও, বাংলাদেশ জন্মের এত বছর পরে এসেও যে নারীর সত্তাকে আমরা নিরাপদ করতে পারিনি, সে নারীর জন্য একটা দিনের কর্মঘণ্টা কমিয়ে দিলেই সেটা উদযাপন হবে। তার উপর এবারের বই মেলায়, মানে আমরা যে প্রতি মাসে আমাদের যে ন্যাচারাল পিরিয়ড হচ্ছে, বই মেলায় এই যে স্যানিটারি ন্যাপকিনের যে স্টলটা ছিল, ওই স্টলটা উঠিয়ে ফেলতে হবে, এই দাবিতে কিছু মব এসেছিল সম্ভবত। সো ওখানে ওটা ভেঙে চুরে ফেলবে এবং তাদের জন্য উঠিয়েও দিতে হয়েছে। এটাকে কিভাবে দেখবে তুমি? মানে কেন? আমরা তো পিরিয়ড হচ্ছে, এটা আমাদের একদম ন্যাচারাল একটা প্রসেস, এবং পিরিয়ডে আমরা একটা প্যাড পাবো। আমরা কোথাও গেলে আশেপাশে যদি আমরা একটা প্যাড না পাই, তাহলে তো আমাদের জন্যই খারাপ। এটা কিন্তু আমাদের একটা অধিকার যে একজন নারী, সে হাতের কাছে একটা দোকান পাচ্ছে যেখানে স্যানিটারি ন্যাপকিন আছে। কি মনে হয়, মানে কেন উঠিয়ে দেয়া হয়েছে, কেন উঠিয়ে দেওয়ার আন্দোলন করেছে তারা? আমার মনে হয় এই ধরনের মানসিকতার মানুষদের বিশ্বাস হচ্ছে নারী বলতেই পাপ। মানে নারীর দ্বারা সমস্ত পাপ সংগঠিত হয়, নারীর দৈহিকভাবে যেই সমস্ত পরিবর্তনের মধ্য দিয়ে যায় সমস্ত কিছুই নষ্ট এবং পাপ। কিন্তু আবার নারী ছাড়া আবার চলবে না ধর্ষণ করার জন্য, কিন্তু নারী হচ্ছে সবচেয়ে সহজ অস্ত্র। সেটা তুমি পরিবারের ভিতরেও দেখবে যে খুব কাছের পুরুষটির দ্বারাও সেটা ঘটছে। এবং আমার মাঝে ইদানিং মনে হয় যে আমার কন্যাটিকে আমি যদি আবার আমার গর্ভে ঢুকিয়ে ফেলতে পারতাম, আমি কোথায় তাকে নিরাপত্তা দেব? কোথাও আসলে পৃথিবীর কোনোখানেই মানে একজন নারীর পরিপূর্ণ নিরাপত্তা বিধানের জায়গাটা মনে হয় নেই, কোথাও নেই। এবং এই যে ইদানিং একটা কথা আসলো না যে মাহরাম নিয়ে বের হতে হবে নারীদেরকে। বাবা কি সবচেয়ে বড় মাহরাম, তাই না? তো এই যে তাও কিছুদিন আগের ঘটনা, একজন বাবা, তার বয়স হচ্ছে 52 বছর বয়স, সে তার 10 বছর বয়সী মেয়েকে রেপ করেছে। তাহলে কার কাছে আমরা সেভ? অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না কোথায় নিরাপদ। একটা বাচ্চা মেয়ে যে ও কিন্তু একবার না 2-3 বার এরকম হয়েছে, এবং সে সহজে বলতেও পারছিল না যে তার সাথে এরকম কিছু একটা হচ্ছে। তারপরে হয়তো মায়ের প্রচেষ্টায় সে কিভাবে যেন ধরা পড়েছে। সো মাহরাম নিয়ে বের হও, নারী এভাবে বের হতে পারবে না। এবং প্রত্যেক জুমাতে আমি আসলে এটা ইদানিং কয়েক মাসে খুব বেশি খেয়াল করছি, নারীদেরকে নিয়ে যত ধরনের নেগেটিভ কথাবার্তা আছে। আমি একটা লাইন কোট করতে চাই, এটা মসজিদ, একদম আমাদের পাশের মসজিদে শুনেছি। বলল, নারীরা মডার্ন হচ্ছে দেখে, নারীরা আত্মনির্ভরশীল হচ্ছে দেখে ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে, এবং ওরা এই আত্মনির্ভরশীল হয়ে ছেলেদেরকে আকৃষ্ট করছে, ছেলেরা তখন রেপ করছে। সো আমার তখন মনে হয়েছে আমার কানে কেউ অনেকগুলো ছুরি ঢুকিয়ে দিয়েছে, ছুরি দিয়ে আমার কানে শুধু এরকম করে করে ছুরি খোঁচাচ্ছে। কারণ এইটা কোন ধরনের কথা, কিভাবে জাস্টিফাই হয়? এই একজন পুরুষ ধর্ষকের কথা কিভাবে বলে যে আমরা মডার্ন হচ্ছি, আমরা আত্মনির্ভরশীল হচ্ছি দেখে পুরুষ খারাপ হয়ে গেল? মানে কি?
আমরা এগুলো নিয়ে পড়ে আছি তো মানে পৃথিবীর এই অংশে, অথচ পৃথিবীর অন্য প্রান্তে সুনিতা উইলিয়ামসরা মহাকাশ জয় করে। এক্স্যাক্টলি। এবং এই কারণে আমরা উল্টো পথে হাঁটছি, আর পৃথিবী কোন উৎকর্ষে পৌঁছে যাচ্ছে। মানে দিনে দিনে এটা ফিল করছো না যে আমরা আসলে যাওয়ার কথা হচ্ছে এদিকে, আমরা আবার এরকম করে উল্টা পথে, তাও পিছন দিকে হেঁটে আমরা চলে যাচ্ছি। কেন যাচ্ছি? আমাদেরকে ঠেলে নামিয়ে দেয়া হচ্ছে। এটা কিন্তু আমি প্রতিনিয়ত ফিল করছি। আমি জানি না তুমি ফিল করছো কিনা। তো করছি, মানে আমি যদি আমার কন্যা যখন কিশোরী অথবা তরুণী বয়সে পৌঁছবে, তখনকার ছবিটা আমি কল্পনা করতে পারি না আসলে এখন, কারণ তখনকার ছবিটা আমাকে ভীষণ আতঙ্কিত করে। এবং একটা মজার কথা বলি, মজার আসলে কষ্টের কথা, যেটা হচ্ছে আমি কখনো দেশ ছাড়তে চাইনি বা চাই না। আমি এখনো পর্যন্ত এতটুকু আশা নিয়ে বেঁচে থাকতে চাই এই দেশে। সো আমার মনে হয় এই দেশ এখন ছেড়েই দিতে হবে। মানে আমার সংসার সঙ্গী এবং আমার কন্যাটি জন্মসূত্রেই অস্ট্রেলিয়ান নাগরিক, আমার সংসার সঙ্গীও তাই, দুজনেই দ্বৈত নাগরিক। শুধুমাত্র আমার কন্যা যেন বলতে পারে যে আমার জন্মভূমি, মানে জন্মের যে ভূমিটা সেটা বাংলাদেশ, সে কারণে আমি কিন্তু দেশের বাইরে আমি তাকে জন্ম দেওয়ার সমস্ত সুযোগ সম্ভাবনা, যথেষ্ট যৌক্তিক কারণ থাকার পরেও আমি তার জন্ম বাংলাদেশে। আমি নিজেও ভীষণ রকম, আমার সংসার সঙ্গী 17 বছরের বিদেশের, মানে কি বলবো, অভিজাত জীবনযাপন রেখে সে শুধু বাংলাদেশে চলে এসেছে যে বাংলাদেশটার জন্য সে এখন করতে চায়। তার কর্মজীবন শুরুই হয়েছিল অস্ট্রেলিয়াতে। কিন্তু আর আমার পক্ষে তো অসম্ভব। আমি বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেইছি যে আমার জন্য জীবনে কি অসম্ভব যে কখনো দেশ ছেড়ে পরিবার ছেড়ে বাইরে থিতু হব। সেম। কিন্তু তাহলে কি আমাদের ভাবনায় ভুল ছিল? আসলে এখন কথা বলতে গেলে অনেক কিছু মনের কথা চলে আসে, আমাদের সময়ও খুব কম। আমি কি আর বলবো, খুব ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আমার তোমাকে বলতে হচ্ছে আজকের মতো এখানে আমরা শেষ করব। কখন আসলে সঠিক জায়গায় আমাদের দেশটা যাবে, কখন আসলে আমরা মন খুলে বাঁচতে পারবো, সেটাও এখনো আমরা জানি না। অনিশ্চিত একটা পথে হাঁটছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি ভীষণ ইতিবাচক মানসিকতার মানুষ, হয়তো বা আজকের পুরো অনুষ্ঠান থেকে সেটা মনেই হবে না যে আমি এতটা ইতিবাচক শক্তির মানুষ, কিন্তু এই স্বপ্নটা তো দেখতেই পারি যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। কারণ আমরা জনগণ আইনের শাসন শক্ত না হলে ভালো হব না। একদম। সুতরাং একমাত্র সমাধান আমার কাছে মনে হয় অপরাধীর সুষ্ঠু বিচার, যেন দৃষ্টান্ত থেকেই অপরাধ প্রবণতাই আর তৈরি না হয়। এবং সেই দিনের অপেক্ষায় আছি, খুব করে স্বপ্ন দেখি যেন বাংলাদেশকে যতটা ভালোবেসে বাংলাদেশে মরতে চাই সেটাই যেন করতে পারি, কখনো যেন মত বদলাতে না হয় যে না এদেশে আর থাকবো না। একদম। যেহেতু আজকে ওয়েলকামটা তুমি করেছো, আমি চাই বিদায়টাও তুমি নিয়ে নাও। অনেক ধন্যবাদ। মানে অনেক কথা বলা হলো যেগুলো মনেই গুমড়ে কাঁপছে, কিন্তু আমার মনে হয় এটার সঙ্গে অনেকেই সম্পৃক্ত হতে পারবেন মানসিকভাবে, কারণ এগুলো খুব অনাকাঙ্ক্ষিত কিছু অনুভূতি, এবং এমন অনুভূতি আমরা চাই না। নারী পুরুষ বলে নয়, সকল নাগরিকের নিরাপত্তার দাবি জানাই। প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে মর্যাদার সঙ্গে, সেই জায়গাটা প্রতিষ্ঠিত হোক আমাদের সমাজে, শুধু এইটুকুই চাওয়ার। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।